টেকনিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় 2025 সালের নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের রায় মার্টিনের প্রশ্নবিচিত্রার প্রথম যে বিদ্যালয়ের প্রশ্নপত্র রয়েছে, অর্থাৎ বালুরঘাট খাদিমপুর হাই স্কুল, যেটা তোমাদের প্রশ্নবিচিত্রার পেজ নাম্বার 404-এ তোমরা পেয়ে যাবে তার প্রশ্ন এবং উত্তর। তোমাদের এই পরীক্ষাতেও পূর্ণমান থাকবে 40, সময় পাবে তোমরা 1 ঘন্টা 15 মিনিট। তো আগে প্রথমে আমরা ইতিহাসের সিলেবাসটা দেখে নেব, তারপরে আমরা প্রশ্নপত্রে ঢুকবো। তবে বলে রাখি, তোমাদের এর আগের বাংলার রায় মার্টিনের প্রশ্ন এবং তার উত্তর করিয়েছি, যা যা দেখোনি তাই লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো দেখো তোমাদের সিলেবাসে কি রয়েছে। 3 নম্বর অধ্যায় রয়েছে ঊনবিংশ শতকের ইউরোপ, রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত। অধ্যায় 4-এ রয়েছে শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ। আর অধ্যায় 5-এ রয়েছে 20 শতকে ইউরোপ। এই 3টে তোমাদের সিলেবাসে রয়েছে এই দ্বিতীয় পর্বের জন্য। এবার নাম্বার বিভাজন কেমন করে হবে দেখো। ঊনবিংশ শতকের ইউরোপ, এখান থেকে তোমাদের থাকবে 3টে এমসিকিউ, 2টো 1 নম্বর প্রশ্ন, 2টো 2 নম্বর প্রশ্ন। তারপরে যে 4 নম্বর চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকে তোমাদের 3টে এমসিকিউ, 4টে 1 নম্বর প্রশ্ন, 2টো 2 নম্বর প্রশ্ন। আর 5 নম্বর চ্যাপ্টার থেকে তোমাদের 2টো এমসিকিউ, 2টো 1 নম্বর প্রশ্ন এবং 2টো 2 নম্বর প্রশ্ন থাকবে। আর 4 নম্বরের যে প্রশ্নগুলো সেগুলো হচ্ছে প্রতিটি অধ্যায় থেকে একটি করে মোট 3টে প্রশ্ন দেওয়া হবে, যে কোনো 2টো প্রশ্নের উত্তর করতে হবে। আর 8 নম্বর প্রশ্নের ক্ষেত্রে প্রতিটি অধ্যায় থেকে একটি করে মোট 3টি প্রশ্ন দেওয়া হবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে। এইভাবে মোট তোমাদের 40 নাম্বার বিভাজন হবে। দেখো প্রথমে যেটা রয়েছে বিভাগ কতে কি রয়েছে, প্রথম প্রশ্নে চলে যাব। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো 1 × 8 = 8। প্রথম প্রশ্ন, 1815 থেকে 1848 খ্রিস্টাব্দের সময়কালকে বলা হয় ইউরোপের ইতিহাসে বিপ্লবের যুগ, মেটার্নিখের যুগ, ভিক্টোরিয়া যুগ নাকি নেপোলিয়নের যুগ? উত্তর হচ্ছে মেটার্নিখের যুগ। পরের প্রশ্ন, ইয়ং ইতালি দলের প্রতিষ্ঠাতা ছিলেন মাৎসিনি, গ্যারিবন্ডি, ক্যাভুর নাকি বিসমার্ক? উত্তর হচ্ছে মাৎসিনি। পরের প্রশ্ন, অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হতো এশিয়াকে, ইউরোপকে, আফ্রিকাকে নাকি আমেরিকাকে? উত্তর হচ্ছে আফ্রিকাকে। পরের প্রশ্ন দেখো, প্রথম বিশ্বযুদ্ধের সূচনায় কোন দেশটি যোগদান করেনি? রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড নাকি হল্যান্ড? উত্তর হচ্ছে ইংল্যান্ড। নেক্সট, শিল্প বিপ্লব প্রথম সংগঠিত হয় কোথায়? উত্তর হচ্ছে ইংল্যান্ডে। পরের প্রশ্ন, এপ্রিল থিসিস রচনা করেন কে? উত্তর হচ্ছে লেনিন। নেক্সট কি আছে, শিল্প বিপ্লব কথাটি কে প্রথম ব্যবহার করেন? উত্তর হচ্ছে অগাস্তে ব্ল্যাঙ্কি। নেক্সট, জার দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা জার বলা হয় কেন? উত্তর লিখবে তিনি ভূমিদাসদের মুক্তি দেন বলে। পরের প্রশ্ন, বিভাগ খতে চলে আসছি এবার আমরা। বিভাগ খতে প্রথমে যেটা আছে, নির্দেশ অনুসারে নিচের প্রশ্নের উত্তর দাও, প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট 8টি প্রশ্নের উত্তর দাও। প্রথমে কি আছে দেখো, একটি বাক্যে উত্তর দাও। কি আছে, জোল ভেরাইন কি? উত্তর হচ্ছে জোল ভেরাইন হলো একটি শুল্ক সংঘ। এটি 1819 খ্রিস্টাব্দে জার্মান অর্থনীতিবিদ মাজেনের উদ্যোগে এবং প্রাশিয়ার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছিল। বিভিন্ন জার্মান রাজ্যগুলিতে যে বিভিন্ন ধরনের আমদানি রপ্তানি শুল্ক চালু ছিল তা দূর করার জন্য এই শুল্ক সংঘ প্রতিষ্ঠিত হয়েছিল। 1850 খ্রিস্টাব্দের মধ্যে সব জার্মান রাজ্য এর অন্তর্ভুক্ত হয়েছিল। জোল ভেরেইন জার্মানির ঐক্য আন্দোলনের পটভূমি রচনা করেছিল। নেক্সট প্রশ্নে চলে যাব। 2 নম্বর প্রশ্ন, ডুমা বলতে কি বোঝো? উত্তর লিখবে ডুমা হলো রাশিয়ার জাতীয় পরিষদ, যার দ্বিতীয় নিকোলাসের নির্দেশে রুশ জনগণ 1905 খ্রিস্টাব্দে এই পরিষদটি গঠন করেছিল। এই পরিষদ জারতন্ত্রের স্বৈরাচারকে কিছুটা নিয়ন্ত্রণ করে জনগণের মনে সাংবিধানিক শাসন প্রবর্তনের আশা জাগ্রত করে। উল্লেখ্য 1906 খ্রিস্টাব্দে ডুমার প্রথম অধিবেশন বসে। পরের প্রশ্ন, দাস ক্যাপিটাল কার রচনা? উত্তর লিখবে কার্ল মার্কসের। নেক্সট দেখো, সত্য আর মিথ্যা নির্ণয় করতে বলেছে। প্রথমে কি বলেছে, 1830 খ্রিস্টাব্দে ফ্রান্সে জুলাই বিপ্লব হয়েছিল, এটা সত্য। 2 নম্বর, বাষ্পীয় ইঞ্জিন জেমস ওয়াট আবিষ্কার করেন, এটাও সত্য। তো ত্রিশক্তি আতাত সংগঠিত হয় 1882 খ্রিস্টাব্দে, এটা মিথ্যা। এর সঠিক উত্তরটা তোমরা জেনে থাকো অবশ্যই কমেন্ট লিখে জানাবে, এবং কমেন্টে তোমাদের বিদ্যালয়ের নাম এবং কে কোন জায়গায় দেখছো সেটা লিখতে কিন্তু ভুলবে না। পরের প্রশ্ন, নিচের বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন কি আছে দেখো, বিবৃতি, মেটার্নিখকে ইউরোপের রক্ষণশীলতার জনক বলা হয়। দেখো এখানে 3টে ব্যাখ্যা আসছে।
তো 3টে ব্যাখ্যার মধ্যে যেটা সঠিক ব্যাখ্যা হবে, তোমাদের যে ব্যাখ্যা 1 যেটা, তিনি রক্ষণশীল রাজনীতিবিদ ছিলেন, এটা হচ্ছে সঠিক ব্যাখ্যা। পরের প্রশ্ন, বিবৃতি কি আছে দেখো, শিল্প বিপ্লব কৃষি ব্যবস্থায় পরিবর্তন আনে। এখানেও দেখো 3টে ব্যাখ্যা এখানে হচ্ছে। তো 3টে ব্যাখ্যার মধ্যে যে সঠিক যে ব্যাখ্যা সেটা হচ্ছে ব্যাখ্যা 2, বিভিন্ন কৃষিজ যন্ত্রের আবিষ্কার হয়। ঠিক আছে। পরের প্রশ্ন, বিবৃতি আছে উড্রো উইলসনকে জাতিসংঘের জনক বলা হয়। তো এখানেও 3টে ব্যাখ্যা আসছে। এর মধ্যে সঠিক ব্যাখ্যা হচ্ছে তার 14 দফা নীতির ভিত্তিতে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, 3 নম্বর ব্যাখ্যাটা হচ্ছে সঠিক ব্যাখ্যা। পরের প্রশ্ন, বিভাগ গ-তে দেখো কি রয়েছে, নিম্নলিখিত প্রশ্নগুলির 2 থেকে 3টি বাক্যে উত্তর দাও, যে কোনো 4টি প্রশ্ন উত্তর দিতে বলেছে এখানে। প্রথম প্রশ্ন, বিসমার্কের রক্ত ও লৌহ নীতি কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে যাবে। প্রাশিয়ার প্রধানমন্ত্রী বিসমার্ক প্রাশিয়ার নেতৃত্বে জার্মান রাজ্যগুলিকে ঐক্যবদ্ধ করে স্বাধীন জার্মানি গড়ে তোলার জন্য রক্ত ও লৌহ নীতি গ্রহণ করেছিলেন। রক্ত ও লৌহ নীতি বলতে বোঝায় যুদ্ধ ও কঠোর শৃঙ্খলা। বিসমার্ক একটি শক্তিশালী সামরিক বাহিনী গঠন করে ডেনমার্ক, অস্ট্রিয়া ও ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ করেন। তার রক্ত ও লৌহ নীতির ফলে ঐক্যবদ্ধ স্বাধীন জার্মানি গড়ে ওঠে। পরের প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন, কার্লসবার্গ ডিগ্রি কেন জারি করা হয়? উত্তর হচ্ছে কার্লসবার্গ হলো জার্মানির একটি শহর। 1819 খ্রিস্টাব্দে মেটারনিক কার্লসবার্গ থেকে যে হুকুমনামা জারি করেন তা কার্লসবার্গ ডিগ্রি নামে পরিচিত। এই ডিগ্রি অনুসারে কি দেখো, 1 নম্বরে আছে জার্মান বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র সংগঠন নিষিদ্ধ করা হয়। 2 নম্বর আছে জার্মানির প্রগতিশীল ও উদারনৈতিক মতবাদের কণ্ঠরোধ করা হয়। ঠিক আছে, এবার দেখো পরের যে প্রশ্ন কি রয়েছে, 3 নম্বর, সেরাজেভো হত্যাকাণ্ড বলতে কি বোঝো? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে যাবে এটা। অনেক বিদ্যালয়ে কিন্তু এই প্রশ্নটা আসতে চলেছে। তো দেখো, এই প্রশ্নের উত্তরটা আমি পড়ছি না, আমি জাস্ট ডিসপ্লে করে দিচ্ছি। দেখো, প্রথমে লিখে নিলে এর চূড়ান্ত পরিণতি ছিল প্রথম বিশ্বযুদ্ধের কারণ লিখবে। যে প্রথম বিশ্বযুদ্ধের কারণ লিখে আমরা 2 ভাগে ভাগ করে আলোচনা করতে পারি, প্রত্যক্ষ কারণ ও পরোক্ষ কারণ। তো প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ ছিল সেরাজেভো হত্যাকাণ্ড। দিয়ে এই সেরাজেভো হত্যাকাণ্ডটা তোমরা এখানে লিখবে। ঠিক আছে, এমনি তোমার যদি ছোট করে থাকে তোমরা এইখান থেকে লেখা শুরু করলেও হবে। এই সেরাজেভো হত্যাকাণ্ড এখান থেকে লেখা শুরু করে এখানে শেষ করলেও এই উত্তরটা কিন্তু ছোট করে লেখা হয়ে যাবে। আর যদি বড় করা হয় সেক্ষেত্রে তোমরা এইসব ভূমিকা দিতে পারো। ঠিক আছে, ছোট করে এলে এখান থেকে এইটুকু, আর বড় করে এলে এই ভূমিকা দিয়ে সম্পূর্ণটা লিখবে। ঠিক আছে, পরের প্রশ্ন, 4 নম্বর, কবে ও কাদের মধ্যে ত্রিশক্তি মৈত্রী স্বাক্ষরিত হয়? উত্তর লিখবে 1882 খ্রিস্টাব্দে বিসমার্কের উদ্যোগে জার্মানি, অস্ট্রিয়া ও ইতালির মধ্যে আত্মরক্ষামূলক ও অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয়। পরের প্রশ্ন, রক্তাক্ত রবিবার বলতে কি বোঝো? 1905 খ্রিস্টাব্দে রুশ জাপান যুদ্ধে রাশিয়া পরাজিত হয়। এই সময় জার শাসনের বিরুদ্ধে রাশিয়ার তীব্র আন্দোলন গড়ে ওঠে। 22 জানুয়ারি রবিবার সেন্ট পিটার্সবার্গ শ্রমিকরা একটি শান্তিপূর্ণ মিছিলে সামিল হন। রুশ সৈন্য মিছিলের ওপর গুলিবর্ষণ করলে প্রচুর শ্রমিক নিহত হয়। এই ঘটনাকে রক্তাক্ত পরিবার বলা হয়। কুলাক নামে কারা পরিচিত ছিল? উত্তর লিখবে রাশিয়ার নতুন জমিদার বা জোরদার শ্রেণীকে কুলাক বলা হতো। নেক্সট, বিভাগ ঘতে চলে আসছি। বিভাগ ঘয়ে প্রথমে যে কি আছে দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলি 7 থেকে 8টি বাক্যে উত্তর দাও, যে কোনো 2টি প্রশ্ন উত্তর করতে বলেছে। প্রথম প্রশ্ন, ভিয়েনা সম্মেলনে গৃহীত নীতিগুলি উল্লেখ করো। তো দেখো, ভিয়েনা সম্মেলনের নীতি, আমি ভিডিওটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করছি তোমাদের সুবিধার্থে, এমনিতেই ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে গেছে। এই সম্মেলনের 3টি মূল নীতি গৃহীত হয়। এগুলি হলো ন্যায্য অধিকার নীতি, ক্ষতিপূরণ নীতি এবং শক্তি সাম্য নীতি। তো দেখো, 3টি নীতি সম্বন্ধে এখানে আলোচনা করা হয়েছে পয়েন্ট করে ন্যায্য অধিকার নীতি, ক্ষতিপূরণ নীতি, শক্তি সাম্য নীতি। যেমন করে এর উত্তরটা লেখানো হয়েছে ঠিক তেমনভাবে তোমরা কিন্তু এর উত্তরটা লিখবে। আমি আর পড়লাম না, ভিডিওটা পজ করে তোমরা খাতায় সুন্দর করে লিখে নাও। ঠিক আছে, এবার দেখো পরের প্রশ্ন, ইংল্যান্ডের মাটিতে প্রথম শিল্প বিপ্লব হয় কেন? তো প্রথমে পয়েন্ট করবে ইংল্যান্ডের শিল্প বিপ্লব, দিয়ে দেখো যেমন করে এখানে ডিসপ্লে হচ্ছে ঠিক একইভাবে তোমরা লেখা শুরু করবে। আমি ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করছি। তো কারণ এখানে দেখো, ইংল্যান্ডের সর্বপ্রথম শিল্প বিপ্লব ঘটার পেছনে একাধিক কারণ বিদ্যমান ছিল। এর আগে তোমাদের পড়িয়েছি প্রথম শিল্প বিপ্লব কোথায় হয়েছিল, উত্তর ছিল ইংল্যান্ডে। তো এখানে দেখো তোমাদের 7টা কারণের উপর বেস করে তোমাদের এই উত্তরটা লেখানো হয়েছে। 7টা কারণেই তোমরা লিখবে শিল্প বিপ্লব কেন হয়। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। তোমরা আশা করি ভিডিওটা পজ করে সকলে লিখে নিয়েছো। চলে আসছি পরবর্তী স্লাইডে, কি আছে দেখো, টিকা লিখতে বলেছে উড্রো উইলসনের 14 দফা নীতি।
তো আমি ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করছি একটু। উড্রো উইলসনের 14 দফা নীতি ঘোষণার প্রেক্ষিত, উড্রো উইলসনের সততা, যুদ্ধের উদ্দেশ্য সম্পর্কে উইলসনের অভিমত। আচ্ছা, এখানে কোরের পর বলেছিলেন যে এক লাইনে হবে, ঠিক আছে, এখানে প্যারাগ্রাফ চেঞ্জ হয়ে গেছে। লয়েড জর্জের ঘোষণা, উইলসনের 14 দফা ঘোষণা, ঠিক আছে। তো এইসব পয়েন্টের উপর ভিত্তি করে লেখানো হয়েছে, এরকম করে তোমরা লিখে নেবে। চলে আসছি পরবর্তী স্লাইডে, বিভাগ মতে চলে আসছি। দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলির 15 থেকে 16টি বাক্যে উত্তর দাও, যে কোনো একটি প্রশ্ন উত্তর দিতে বলেছে। ইতালির জাতীয় রাষ্ট্র গঠনে জোসেফ ম্যাৎসিনির অবদানের মূল্যায়ন করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে করবে, ঠিক আছে। দেখো, যেমন করে এখানে লেখা আছে ইতালির ঐক্য আন্দোলনে ম্যাৎসিনির ভূমিকা, তারপর পয়েন্ট ইয়ং ইতালি আন্দোলন, নেক্সট পয়েন্ট হচ্ছে প্রজাতন্ত্র স্থাপন, তারপরে পয়েন্ট হচ্ছে মূল্যায়ন। আচ্ছা, এই পয়েন্টটা পরের প্যারাগ্রাফে লিখবে, এখানে এক প্যারাগ্রাফে চলে এসছে টাইপিং মিস্টেকের জন্য, ঠিক আছে। এটা লিখলেই কিন্তু তোমাদের এর উত্তরটা হয়ে যাবে। আশা করি তোমরা সবাই দেখে নিয়েছো। এবার চলে আসবো পরবর্তী প্রশ্ন। প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। এই যুদ্ধের প্রত্যক্ষ কারণ কি ছিল? দেখো, উত্তরের ডিসপ্লে হচ্ছে, যেখানে একটু ছোট হয়েছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে একটু দেখে নিও, পজ করে একটু জুম করে করে দেখে নিও যদি সমস্যা হয়। কারণ আছে, পরোক্ষ কারণ প্রথমে দেওয়া হয়েছে, বলকান জাতীয়তাবাদ, ইউরোপের অতৃপ্ত জাতীয়তাবাদ, উগ্র জাতীয়তাবাদ, সাংবাদিক ও দার্শনিকদের ভূমিকা, বাণিজ্যিক ও ঔপনিবেশিক প্রতিযোগিতা। হ্যাঁ, আরও আছে, এটা কিন্তু এখানেই শেষ হয়নি, এর কন্টিনিউশন পার্ট আছে, তোমরা এটা পজ করে একটু লিখে নাও, তারপরে আমি পরের স্লাইডে আসছি। আশা করি তোমরা সকলে ভিডিওটা পজ করে এই পার্টটা লিখে নিয়েছো। এরপরের যে স্লাইড আছে সেটা দেখে নাও। ফ্রান্স জার্মান প্রতিদ্বন্দ্বিতা, পরের পয়েন্ট দিবে। তারপরে পয়েন্ট দিবে সামরিক প্রস্তুতি, তারপরে পয়েন্ট দিবে আন্তর্জাতিক সংকট, নেক্সট পয়েন্ট দিবে পরস্পর বিরোধী শক্তিজোট গঠন, তারপরে দিবে প্রত্যক্ষ কারণ, দেশ হত্যাকাণ্ড, তারপরে সবশেষে এই যুদ্ধ বিশ্বযুদ্ধে পরিণত হয়। এইভাবে তোমরা এই উত্তরটা লেখা শেষ করো। যেহেতু বড় প্রশ্ন, তার জন্য বড় করে উত্তর লেখানো হয়েছে। আশা করি তোমরা সকাল লিখে নিয়েছো। ভিডিওটা পজ করে আমি চলে যাবো এবার পরবর্তী স্লাইডে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য ভার্সাই চুক্তিকে কীভাবে দায়ী করা যায়? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে যাবে। তো দেখো, আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করলাম। বিশালাকার এই চুক্তিপত্রকে 4 ভাগে ভাগ করা যায়: ভৌগোলিক শর্তাবলী, সামরিক শর্তাবলী, অর্থনৈতিক শর্তাবলী এবং রাজনৈতিক শর্তাবলী। তো ভৌগোলিক শর্ত পয়েন্ট করা আছে, সামরিক শর্ত পয়েন্ট করা আছে, অর্থনৈতিক শর্ত পয়েন্ট করা আছে, রাজনৈতিক শর্ত পয়েন্ট করা আছে। হ্যাঁ, এইভাবে তোমরা এর উত্তরটা যদি লেখো, তাহলে কিন্তু তোমাদের এর উত্তরটা ঠিক হবে। আশা করি তোমরা সকলে ভিডিওটা পজ করে এর স্ক্রিনশট তুলে নিয়েছো বা খাতায় লিখে নিয়েছো। তো এই ছিল তোমাদের নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই একটু লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। আর এর পরবর্তীতে তোমরা কোন সাবজেক্টের প্রশ্ন উত্তর চাও সেটা কমেন্ট লিখে জানাবে। কমেন্টে তোমাদের বিদ্যালয়ের নাম এবং কে কোন জায়গা থেকে দেখছো সেটা কিন্তু লিখতে ভুলবে না। তো এইটাই যে তোমাদের হুবহু পরীক্ষা আসবে তার কোনো মানে নেই, এরকম টাইপের প্রশ্ন আসবে। তোমাদের জন্য আমি চ্যাপ্টার ওয়াইজ বিভিন্ন প্রশ্ন উত্তর নিয়ে আসবো, ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর নিয়ে আসবো। সেগুলো দেখার জন্য সকলকে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। তো তোমরা সকলে ভালো করে দ্বিতীয় পর্বের চ্যাপ্টারগুলি পড়ো। তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।